রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারিতে ক্ষমতা হারানোর পথে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাজপ্রাসাদ থেকে বিতরণ প্রিন্স অ্যান্ড্রুকে। ইরানে হামলার সম্ভাবনা দূর হয়নি, প্রস্তুত পাকিস্তান বিমান বাহিনী। অ্যাপস্টেইন কেলেঙ্কারির ঘটনায় ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কারণ অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারির সাথে জড়িত একজনকে তিনি ওয়াশিংটনে ব্রিটেনের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিলেন। তার নাম পিটার মেন্ডেলসন। পিটার মেন্ডেলসন অ্যাপস্টেইন কেলেঙ্কারির সাথে জড়িত এটা জানার পরও কিয়ার স্টারমার তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেন। এ ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবার দলের কয়েকজন এমপি বিদ্রোহ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের CNN এর লিড নিউজের শিরোনাম ছিল, অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে একজন বিশ্ব নেতা পদ হারাতে পারেন, তবে তিনি ট্রাম্প নন। CNN এর খবরে বলা হয়েছে তিনি হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কিত পিটার মেন্ডেলসন ছিলেন টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী। তিনি লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতা এবং ব্রিটেনের উচ্চকক্ষ লর্ড সভার সদস্য। তিনি জেফ্রি অ্যাপস্টেইন পরিচালিত কুখ্যাত যৌন আস্তানার সাথে জড়িত। সর্বশেষ প্রকাশিত তথ্যে বলা হয়েছে, পিটার মেন্ডেলসনের এ অপকর্মের কথা জানতেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু তারপরও তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বছর অ্যাপস্টেইন কেলেঙ্কারির ঘটনায় তার নাম প্রকাশ্যে আসায় তাকে বরখাস্ত করা হয়, কিন্তু 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালত অ্যাপস্টেইন কেলেঙ্কারির যে 30 লাখ ফাইল প্রকাশ করেছে তাতে পিটার মেন্ডেলসন সম্পর্কে আরও ভয়াবহ তথ্য সামনে এসেছে। এতে বলা হয়েছে তিনি ব্রিটেনের অনেক গোপন তথ্য তুলে দিয়েছেন কুখ্যাত জেফ্রি অ্যাপস্টেইনের কাছে। এরপরই কিয়ার স্টারমারের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এ ধরনের একজনকে জেনে শুনে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার। কেবল তাই নয়, 2008 সালে একবার যুক্তরাষ্ট্র আদালত অ্যাপস্টেইনকে যৌন অপরাধে দোষী সাব্যস্ত করার পরও পিটার মেন্ডেলসন তাকে সমর্থন দেন। তবে 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালত অ্যাপস্টেইন ফাইল প্রকাশের পর পায়ের নিচ থেকে মাটি সরে যায় পিটার মেন্ডেলসনের। তিনি ব্রিটেনবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পায়ের নিচের মাটিও নড়বড়ে হয়ে গেছে ইতোমধ্যেই। তিনি বলেছেন, পিটার মেন্ডেলসন ব্রিটেনের সংসদ এবং লেবার পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে নতুন তথ্য প্রমাণ সামনে আসায় ব্রিটেনের উইন্ডসর রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেনকে। অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন এক যুগেরও বেশি সময় ধরে বাস করতেন রাজপরিবারের একটি প্রাসাদে। রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতে গোপনে প্রাসাদ থেকে বের হয়ে যান অ্যান্ড্রু। তার জন্য রাজপরিবারের সম্পত্তিতে অবস্থিত সাধারণ একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার ব্রিটেনের সান সহ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে এই খবর। অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন ব্রিটেনের বর্তমান রাজা প্রিন্স চার্লসের আপন ছোট ভাই। যুক্তরাষ্ট্রের মানুষ নামের দানব অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন প্রিন্স অ্যান্ড্রু। দুনিয়ার জাহান্নাম হিসেবে খ্যাত অ্যাপস্টেইনের বিভিন্ন যৌন আস্তানায় নিয়মিত যাতায়াত ছিল প্রিন্স অ্যান্ড্রুর। বিভিন্ন অপকর্মে অ্যাপস্টেইনকে অর্থ দিয়েছেন তিনি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতারিত করে বিকৃত যৌনতায় লিপ্ত হওয়া সহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ রয়েছে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এ নিয়ে সরব ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম। তার প্রিন্স উপাধি আগেই কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও রাজপরিবারের সদস্য হিসেবে রাষ্ট্রীয় খরচে তিনি বসবাস করতেন বিলাসবহুল রাজপ্রাসাদে। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালত 30 লাখ পৃষ্ঠার যেসব অ্যাপস্টেইন ফাইল প্রকাশ করেছে তাতে অ্যান্ড্রু সম্পর্কে নিশ্চিত অনেক তথ্য রয়েছে জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে অনৈতিক ঘনিষ্ঠতার। জেফ্রি অ্যাপস্টেইনকে নরপিশাচ দানব হিসেবে আখ্যায়িত করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমে। তিনি তার চক্রের অনেক সদস্য ও যারা সেখানে যেত তাদের অনেকে বাআল সহ বিভিন্ন ধরনের শয়তানের পূজা করত। জেফ্রি অ্যাপস্টেইন ফাইল অনুযায়ী তিনি ভার্জিনিয়া আলান সহ যুক্তরাষ্ট্রের অনেকগুলো ম্যানশনে 2 দশকের বেশি সময় ধরে গোপন এক বিকৃত যৌন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেখানে বিভিন্ন দেশ থেকে মেয়ে শিশুদের অপহরণ করে এনে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের বিকৃত যৌন ক্ষুধা মেটানোর ব্যবস্থা করা হতো। তারপর
তাদেরকে নির্মমভাবে হত্যা করে পৈশাচিক উল্লাস করত তারা ও শয়তান পূজারীরা। শয়তানকে খুশি করতে তারা বিকৃত যৌনাচার করে শিশুদের হত্যা করে নারী ভুঁড়ি পর্যন্ত ভক্ষণ করত, পুড়িয়ে খেত তাদের অঙ্গ প্রত্যঙ্গ। এমনকি বন্দি মেয়েরা গর্ভবতী হওয়ার পর তাদের হত্যা করে গর্ভের শিশুদের স্যুপ করে খেত। এছাড়া প্রাপ্তবয়স্ক মেয়েদের চাকরি, বৃত্তি, সহায়তা, বিদেশ ভ্রমণ সহ নানাভাবে প্রলোভন দেখিয়ে এসব যৌন আস্তানায় নিয়ে আসা হতো। অপরদিকে একবারে আস্তানায় যেসব পুরুষ আসতো তাদের গোপন অপকর্মের সবকিছু ভিডিও করে পরবর্তীতে তাদের ব্ল্যাকমেইল করা হতো, তা সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন। এভাবে জেফ্রি অ্যাপস্টেইন পরিণত হয় বিশ্বের অনেক রাজাদের রাজায়। তার কথা অনুযায়ী বড় বড় ক্ষমতাধররা কাজ করতে বাধ্য হতো অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পক্ষে, কারণ জেফ্রি অ্যাপস্টেইনের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক ছিল। ইরানি সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। পরিস্থিতি এখনো অনেকটাই শান্ত, কিন্তু দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা এখনো দূর হয়নি, বরং এই আশঙ্কা বাড়ছে। বৃহস্পতিবার বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, আরব সাগরে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে পূর্ণাঙ্গ একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইরানে হামলা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনো পরিষ্কার নয়। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এবার ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে পরিস্থিতি আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে, কারণ এই হামলা ইরানে কেবল রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটাবে না, বরং দেশটিতে পূর্ণ মাত্রায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। অবসান ঘটবে ইরানের 1979 সালের ঐতিহাসিক ইসলামিক বিপ্লবের। ইরান সেটা জানে, তাই তারা শেষ রক্ষা হিসেবে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। বড় মাত্রায় হামলা হতে পারে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিতে। অপরদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলের অনেক দেশই মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ চায় না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত জানিয়ে দিয়েছে তারা ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভূমি, আকাশ ও সমুদ্র ব্যবহার করতে দেবে না। তবে ইরানে হামলার ক্ষেত্রে এটা যুক্তরাষ্ট্রের জন্য কোনো বাধা নয়। ইসরায়েলকে ব্যবহারের পাশাপাশি তারা বিভিন্ন বিমানবাহী রণতরী ব্যবহার করবে। একই সাথে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ইরানে হামলা চালিয়ে আবার নিজ দেশে ফিরে যেতে সক্ষম এরকম অনেক কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান রয়েছে তাদের। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা পরিচালনা করলে গোটা মধ্যপ্রাচ্যে বড় মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়বে। অনেক বিশ্লেষকের মতে ইরানে বিক্ষোভ 6,000-এর বেশি মানুষ হত্যার ঘটনাকে ভালোভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন। ইরানে সরকার পরিবর্তন হলে ক্ষমতাসীনদের এই সুযোগে বিচারের কাঠগড়ায় তুলবে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার ওমানে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণে চুক্তি করতে হবে। ইরান বলেছে, চাপিয়ে দেয়া কোনো চুক্তি তারা মানবে না, ন্যায়ভিত্তিক চুক্তিতে রাজি আছে। ওমান আলোচনা ভেঙে গেলে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিতে পারেন বলে মনে করেন অনেক বিশ্লেষক। আর ওমান আলোচনা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হলেও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পরিত্যাগে রাজি হবে না। ইসরায়েলের দাবি, ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচি ধ্বংস করতে হবে। এদিকে ইরানের সম্ভাব্য হামলার সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীকে। বৃহস্পতিবার টাইমস অফ ইসলামাবাদের এক খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর রাডার ও মিসাইল সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে, কারণ পাকিস্তান মনে করে ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইসরায়েলের কান নিউজের এক খবরে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ইরানের বিরুদ্ধে অপারেশন ফ্রিডম অফ অ্যাকশন বিষয়ে অনুমতির জন্য। এই অনুমতি পেলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে না জানিয়ে যখন খুশি ইরানে হামলা করতে পারবে। কান নিউজের খবরে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তাতে ইসরায়েলও অংশ নেবে। তাছাড়া যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করলে ইসরায়েলকে হামলার অনুমতি দিতে পারে এবং সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু সরকার। ইরান এবং যুক্তরাষ্ট্র আবার কূটনৈতিক আলোচনার পথে, যদিও দুই দেশের মধ্যে আস্থা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জুনে চলা 12 দিনের যুদ্ধে ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম এশিয়ার বড় ইউএস ঘাঁটিতে ক্ষতি সাধিত হয়েছিল।
তেলেঙ্ঘরে চলা সেই যুদ্ধের স্মৃতি এখনও ইরান মনে রাখছে। 7টি অঞ্চলের দেশ ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং পাকিস্তান ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসতে, যাতে নতুন কোনো সংঘাত এড়ানো যায়। দেশের ভেতরে সাধারণ মানুষ এই উদ্যোগকে শঙ্কার সঙ্গে দেখছে। তেহরানের কিছু মানুষ মনে করছে গতবার আলোচনার সময়ই হামলা হয়েছিল, তবুও তারা মনে করে আলোচনায় যাওয়া কূটনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ। ইরানের তরুণ সমাজের মধ্যে এই বিষয়ে সচেতনতা কম। কেউ কেউ শুধু ইন্টারনেট স্বাভাবিক হওয়ায় খুশি। গত বছরের জানুয়ারিতে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ পরবর্তীতে সশস্ত্র সহিংসতায় রূপ নেয়। ইরানি নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলো ভাঙতে সক্ষম হয় এবং ট্রাম্পের পরিকল্পিত হামলাও বাতিল হয়। তেহরান জানিয়েছে আলোচনার বিষয় শুধুমাত্র পারমাণবিক কার্যক্রম সীমিত থাকবে এবং তারা তাদের পারমাণবিক প্রোগ্রাম ধ্বংস করবে না। পশ্চিমা মিডিয়া আলোচনার প্রক্রিয়া নিয়ে বেশি মনোযোগ দিচ্ছে না, যেমন আলোচনার স্থান পরিবর্তনের বিষয়, যা প্রকৃত সমস্যা নয়। ইউরোপীয় দেশগুলো কার্যত নিরপেক্ষ নয়, ইরান তাদের বাধা হিসেবে দেখছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক চাপ এবং বৈশ্বিক রাজনৈতিক হিসেবের মধ্যে কূটনৈতিক পথে অগ্রসর হওয়া সহজ নয়। তবে ইরান জানিয়েছে যুদ্ধের প্রস্তুতি থাকলেও তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেম মঙ্গলবার বলেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে মোকাবেলা চালিয়ে যাবে এবং হিজবুল্লাহর অবস্থান মূলত প্রতিরক্ষামূলক, আত্মসমর্পণ নয়। ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার 33তম বার্ষিক উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের তাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্স একটি অস্তিত্বগত আগ্রাসনের মুখোমুখি, যা আন্দোলনটিকে পুরোপুরি নির্মূল করতে চায়। তিনি আরও বলেন, শত্রু আমাদের ভূমি দখল করেছে, এই মাতৃভূমি আমাদের এবং আমরা এর একটি ইঞ্চিও ছাড়ব না যতক্ষণ না জাতির একটি অংশের উপর আক্রমণ চলছে। কাসিম পশ্চিমা সরকারের ইসরায়েলের নিরাপত্তা নিয়ে বারবার করা বক্তব্যগুলোকে বৃহত্তর লক্ষ্য সম্পর্কিত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যখন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিরাপত্তার কথা বলে, তারা আসলে একটি বৃহত্তর ইসরায়েলের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। লেবাননের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি সতর্ক করেছেন, তারা নিজেদের জনগণকে চাপ দেয়া থেকে বিরত থাকুন। তিনি বলেন, তাদের বুঝিয়ে দিন যে আপনি আপনার নিজের মানুষকে চাপ দিতে পারবেন না, কারণ তারা এত বড় ত্যাগ স্বীকার করেছে। কাসেম পুনরায় উল্লেখ করেছেন, তাদের অবস্থান প্রতিরক্ষামূলক, আত্মসমর্পণ নয়। তিনি দাবি করেছেন, যখন ইসরায়েলি বাহিনী যোদ্ধাদের লক্ষ্য করতে ব্যর্থ হয়, তখন তারা নাগরিক ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালায়। তিনি বলেন, যখন শত্রু যোদ্ধাদের লক্ষ্য করতে অক্ষম হয়, তারা নাগরিক, বাড়ি ও পৌরসভাকে লক্ষ্য করে। আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে কাসেম বলেন, হিজবুল্লাহকে অস্ত্র ছাড়া করার দাবি মূলত আন্দোলনের উপস্থিতি নির্মূলের প্রস্তুতি। তিনি জনগণকে আরও আহ্বান জানান, আত্মসমর্পণ নয়, বরং প্রতিরক্ষা ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুল রহিম মুসাভির বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর দেশটির প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সর্বাঙ্গীন আধুনিকায়ন। একটি তথাকথিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনকালে তিনি বলেন, প্রযুক্তিগত সব দিক থেকে ক্ষেপণাস্ত্রের সক্ষমতা উন্নত করার মাধ্যমে ইরান তার ডিটারেন্স বা ভীতি প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পেরেছে। তার ভাষায়, শত্রুপক্ষ যেন ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিক্রিয়ার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট বার্তা পায়, এটাই এই উন্নয়নের মূল উদ্দেশ্য। মুসাভি আরও জানান, যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত এবং সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। তার দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধের পর ইরান কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ না থেকে আক্রমণাত্মক সক্ষমতার দিকেও গুরুত্ব দিচ্ছে, যেখানে হেটেরোজেনিয়াস ওয়ারফেয়ার বা বহুমাত্রিক যুদ্ধ কৌশল এবং শত্রুর বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া নীতির কথা উল্লেখ করা হয়। এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতে প্রচলিত সামরিক কাঠামোর পাশাপাশি অসম ও প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করতে পারে। একই সঙ্গে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কথা প্রকাশ্যে তুলে ধরার মাধ্যমে দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষদের কাছে একটি মনস্তাত্ত্বিক বার্তা পাঠাতে চাচ্ছে, যে কোনো আঘাতের জবাব দেয়া হবে পরিকল্পিত ও শক্তিশালীভাবে। এই প্রেক্ষাপটে মুসাভির মন্তব্য ইরানের নিরাপত্তা নীতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে।
রাশিয়ার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়ার মন্তব্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হানা পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। নেবেনজিয়া আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে এবং আরও গঠনমূলকভাবে আচরণ করবে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো সামরিক সমাধান গ্রহণযোগ্য নয়, এটি বিপজ্জনক এবং আঞ্চলিক পরিণতি সৃষ্টি করতে পারে। বেনজিয়া স্মরণ করিয়ে দেন, এই বছরের শুরুতে ইরানকে মানহানি করা এবং দেশের অভ্যন্তরীণ প্রতিবাদকে কূটনৈতিক চাপের অংশ হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা নতুন করে বৃদ্ধি পেয়েছিল। তিনি উল্লেখ করেন, 15 জানুয়ারি যুক্তরাষ্ট্রের অনুরোধে নিরাপত্তা পরিষদের একটি সভা আয়োজিত হয়েছিল, যেখানে পশ্চিমা দেশগুলোর বক্তব্য প্রায়শই একমুখীভাবে কেবল ইরানের বিরুদ্ধে অভিযোগের দিকে কেন্দ্রীভূত ছিল। তবে নেবেনজিয়ার মতে রাশিয়া এবং নিরাপত্তা পরিষদের কিছু গঠনমূলক সদস্য দেশ আলোচনা পুনরায় তার প্রকৃত উদ্দেশ্যের দিকে ফিরিয়েছিল। তারা ইঙ্গিত দেন যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রকৃত হুমকি আসে ইরানের বিরুদ্ধে জোরপূর্বক হুমকি এবং তার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপের মাধ্যমে, যা আন্তর্জাতিক নিয়ম ও আইন লঙ্ঘন করে। তিনি জোর দিয়ে বলেন যে যে কোনো ধরনের বাহ্যিক চাপ এবং জোরপূর্বক পদক্ষেপ ইরানের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করবে। বেনেনজির বক্তব্য থেকে স্পষ্ট যে রাশিয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধাত্মক পদক্ষেপের তীব্র বিরোধী এবং তারা আশা করছে আন্তর্জাতিক সম্প্রদায় বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে। তিনি সতর্ক করেন যে সুনির্দিষ্ট কূটনৈতিক সমাধান এবং সংলাপ ছাড়া যে কোনো আগ্রাসন অঞ্চল জুড়ে গুরুতর স্থিতিশীলতা সংকটের জন্ম দিতে পারে। তার মন্তব্য, আন্তর্জাতিক মহলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা রোধে সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। এভাবে নেবেনজিয়ার বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দেয় যে সংঘাত নয়, বরং কূটনৈতিক আলোচনাই স্থায়ী শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানির সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, জার্মানি একসময় ইউরোপের অগ্রগতির ইঞ্জিন ছিল, এখন এটি পশ্চাৎপদতার ইঞ্জিনে পরিণত হয়েছে। তিনি বিশেষভাবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের উপর আক্রমণাত্মক মন্তব্য করেন। আরাকচি এক্সে লিখেছেন, গত সেপ্টেম্বর নিউ ইয়র্কে মের্জের জোরের কারণে E3 দেশগুলো পারমাণবিক আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়ে ইউএন নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের পথ গ্রহণ করে। এখন মের্জ আবার ওই একই আলোচনায় ফিরে আসার জন্য অনুরোধ করছেন। আরাকচি আরও বলেছেন, আমরা ইরানিরা দুঃখজনকভাবে মের্জের রাজনৈতিক দক্ষতা এবং অস্বাভাবিক চরিত্রের আরও অনেক উদাহরণের মুখোমুখি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, 2025 সালের জুনে যখন ইসরায়েল 1000-এর বেশি ইরানিকে হত্যা করেছিল, তখন মের্জ আনন্দ প্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পতনের মুখে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, জার্মানরা একটি মহান জাতি, যারা তাদের কঠোর পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে মানব জাতিকে অনেক অবদান রেখেছে। ইরান সবসময় জার্মানির সঙ্গে ভালো সম্পর্ককে স্বাগত জানিয়েছে। তাই এটি আরও দুঃখজনক যে এমন একজন ব্যক্তি মের্জ এখন বিশ্ব মঞ্চে জার্মানির প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, আমরা আশা করি জার্মানিতে আরও পরিপক্ক এবং সম্মানজনক রাজনৈতিক নেতৃত্ব ফিরে আসবে। আরাকচির এই মন্তব্য কেবল জার্মানির সাম্প্রতিক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করছে না, বরং ইরান এবং পশ্চিমা বিশ্বের সম্পর্কের জটিলতা ও দ্বন্দ্বকেও তুলে ধরছে। এটি স্পষ্ট করে যে ইরান চ্যান্সেলর মের্জের আচরণ এবং নীতির প্রতি অসন্তুষ্ট এবং ভবিষ্যতে ইউরোপীয় নেতৃত্বে বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার প্রত্যাশা করছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কেবল একটি সরকার পরিবর্তনের প্রক্রিয়া নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ভারসাম্য, আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকেশ এবং বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের পর এই নির্বাচন এমন এক বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পারস্পরিক নির্ভরতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্পষ্ট। ভারত, পাকিস্তান ও চীন, এই তিনটি আঞ্চলিক শক্তি প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখে এবং তাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও কৌশল একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে আছে। ফলে 12 ফেব্রুয়ারির নির্বাচন শুধু ঢাকার ক্ষমতার পালাবদল নির্ধারণ করবে না, বরং নয়াদিল্লি, ইসলামাবাদ ও বেইজিংয়ের দক্ষিণ এশিয়া নীতির গতিপথও প্রভাবিত করবে।
শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশকে ভারত দীর্ঘদিন ধরেই একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করত। নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য, আঞ্চলিক কানেক্টিভিটি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতায় ঢাকা নয়াদিল্লির সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক সংযোগের ক্ষেত্রে বাংলাদেশ ছিল এক ধরনের সেতুবন্ধন। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে সম্পর্ককে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যা দিল্লির দৃষ্টিতে নেইবারহুড ফার্স্ট নীতির একটি সফল উদাহরণ। কিন্তু এই ঘনিষ্ঠতার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি ধারণা জন্ম নেয় যে সরকার ভারতের প্রতি অতিরিক্ত অনুগত, যা বিরোধী দল ও একটি বড় অংশের জনমতের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। সেই ক্ষোভ 2024 সালের আন্দোলনের পরও তীব্র হয়, বিশেষ করে যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং ভারত তাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানায়। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন ভারতের জন্য একদিকে ঝুঁকিপূর্ণ, অন্যদিকে সম্ভাবনারও ক্ষেত্র। দিল্লি জানে যে আওয়ামী লীগ আপাতত রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরছে না, ফলে ভারতের কৌশল বাস্তববাদী হয়ে উঠছে। তারা এমন একটি সরকার চায় যা অন্তত ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখবে এবং নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে প্রকাশ্য বিরোধিতায় যাবে না। বিএনপি ও জামাতে ইসলামী এই দুই শক্তির মধ্যে যে কেউ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্কের ধরনে পরিবর্তন আসবে, কিন্তু তার মাত্রা ভিন্ন হবে। বিএনপি অতীতে ভারতের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে একটি তুলনামূলক বাস্তববাদী অবস্থান গ্রহণ করেছে। তারা জানে যে অর্থনীতি, বাণিজ্য, পানি, সীমান্ত এবং আঞ্চলিক নিরাপত্তার মতো ইস্যুতে ভারতের সঙ্গে সমঝোতা ছাড়া বাংলাদেশের পক্ষে এগোনো কঠিন। তাই বিএনপি নেতৃত্বাধীন সরকার ভারতের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য হবে না, যদিও সম্পর্ক আর আগের মতো উষ্ণ নাও হতে পারে। অন্যদিকে জামাত ইসলামী ক্ষমতায় এলে ভারতের উদ্বেগ অনেক বেশি হবে। ঐতিহাসিকভাবে জামাত ভারতের প্রতি সন্দেহপ্রবণ, তবে বাস্তব ক্ষমতায় গেলে জামাতও যে কেবল আদর্শগত অবস্থানে আটকে থাকবে না, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। রাষ্ট্র পরিচালনার বাস্তবতা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক নির্ভরতা তাদের একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে বাধ্য করতে পারে। তবুও দিল্লির দৃষ্টিতে জামাতের উত্থান মানে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তা ও প্রভাবের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ। পাকিস্তানের জন্য বাংলাদেশের নির্বাচন এক ভিন্ন ধরনের সুযোগ। 1971 সালের যুদ্ধের স্মৃতি, গণহত্যার প্রশ্ন এবং দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে সীমিত করে রেখেছিল। শেখ হাসিনার শাসনামলে এই সম্পর্ক কার্যত স্থবির ছিল, কিন্তু তার পতনের পর ইসলামাবাদ দ্রুত সক্রিয় হয়। বাণিজ্য পুনরায় শুরু, সামরিক ফ্লাইট চালু, সামরিক সংলাপ, এসব পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান দেখাতে চেয়েছে যে তারা সম্পর্ক নতুনভাবে শুরু করতে প্রস্তুত। এর পেছনে কেবল দ্বিপাক্ষিক লাভের হিসাব নয়, বরং ভারতের কৌশলগত স্বার্থকে চাপে রাখার একটি বড় উদ্দেশ্য কাজ করছে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে পাকিস্তান ভারতের পূর্ব দিক থেকে কৌশলগত চাপ সৃষ্টি করতে চায়। এই নির্বাচনে পাকিস্তানের সবচেয়ে পছন্দের ফলাফল হবে জামাতের ক্ষমতায় আসা। ইসলামাবাদ মনে করে জামাত সরকার গঠন করলে ভারতের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তবে বিএনপি ক্ষমতায় এলেও পাকিস্তান পুরোপুরি অসন্তুষ্ট হবে না। বিএনপি ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে, যার অর্থ হলো কোনো একক শক্তির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা নয়, বরং ভারসাম্য রক্ষা। এই ভারসাম্যের রাজনীতিতে পাকিস্তানও একটি জায়গা পাবে, যদিও তা ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করবে কিনা সেটাই হবে পাকিস্তানের মূল দুশ্চিন্তা। চীনের অবস্থান তুলনামূলকভাবে আরও কৌশলী এবং দীর্ঘমেয়াদী। বেইজিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে দল বা সরকার নির্ভর না রেখে রাষ্ট্রকেন্দ্রিকভাবে দেখে। 1975 সালের পর থেকে চীন ধারাবাহিকভাবে বাংলাদেশে বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নে সক্রিয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। শেখ হাসিনার আমলে যেমন চীন ঢাকা সম্পর্ক শক্তিশালী ছিল, তেমনি অন্তর্বর্তী সরকারের আমলে তা আরও গভীর হয়েছে। চীন দ্রুত বাস্তবতা মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ শুরু করেছে, যা তাদের কূটনৈতিক বাস্তববাদের একটি উদাহরণ।
এই নির্বাচনে চীনের প্রধান উদ্বেগ রাজনৈতিক স্থিতিশীলতা। তারা চায় এমন একটি সরকার যা তাদের বিনিয়োগ ও প্রকল্পগুলোকে সুরক্ষা দেবে এবং অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করবে না। বিএনপি বা জামাত যেই আসুক, চীন তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকবে। বেজিংয়ের কৌশল হলো সব বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখা, যাতে ক্ষমতার পরিবর্তন হলেও তাদের প্রভাব অটুট থাকে। একই সঙ্গে চীন সতর্ক থাকবে যাতে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির প্রভাব অতিরিক্তভাবে না বাড়ে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ভারতের ঐতিহ্যগত প্রভাব ক্ষেত্র হলেও চীন এটিকে দক্ষিণ এশিয়ায় নিজেদের উপস্থিতি বিস্তারের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে দেখে। এই তিন শক্তির দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশের নির্বাচন আসলে একটি বহুমাত্রিক ভূরাজনৈতিক সমীকরণ। ভারতের জন্য এটি হারানোর প্রভাব পুনরুদ্ধারের সুযোগ বা অন্তত ক্ষয় রোধের চেষ্টা। পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত শূন্যস্থান পূরণের সম্ভাবনা। চীনের জন্য এটি তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও প্রভাব নিশ্চিত করার আরেকটি ধাপ। কিন্তু এই সব হিসেবের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের নিজস্ব স্বার্থ ও অভ্যন্তরীণ বাস্তবতা। যে সরকারি ক্ষমতায় আসুক তাকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক বিভাজন, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক শক্তির প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণের জন্য এই নির্বাচন তাই কেবল ভোটাধিকার প্রয়োগের বিষয় নয়, বরং দেশের ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশ নির্ধারণের একটি মুহূর্ত। অতীতে দেখা গেছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্র নীতিতে নাটকীয় পরিবর্তন এলে তা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ককে এমনভাবে সাজানো যায় যাতে বাংলাদেশ কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়, আবার কারো সঙ্গে অপ্রয়োজনীয় বৈরিতাও সৃষ্টি না করে। এই নির্বাচন শেষে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাকে একটি পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতার মুখোমুখি হতে হবে। দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলাচ্ছে। ভারত চীন প্রতিযোগিতা তীব্র হচ্ছে। পাকিস্তান নতুন করে কৌশল সাজাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি কৌশলগতভাবে বিচক্ষণ না হয়, তবে সে নিজেই বড় শক্তিগুলোর প্রতিযোগিতার ময়দানে পরিণত হতে পারে। কিন্তু যদি দক্ষ কূটনীতি ও অভ্যন্তরীণ ঐক্যের মাধ্যমে এগোনো যায়, তবে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি নতুন, আরও স্বনির্ভর ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির সূচনা হিসেবেও ইতিহাসে জায়গা করে নিতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।